দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমেরিকা এবং ইরানের মধ্যকার সমঝোতা স্মারকটি মাত্র 1 মাসের মধ্যেই ভেঙে পড়েছে। ওয়াশিংটন নিষেধাজ্ঞা পুনর্বহার করেছে, বোমাবর্ষণ শুরু করেছে। অন্যদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন দুই পক্ষ ভিন্ন দুটি লক্ষ্য নিয়ে চুক্তিটি করেছিল। ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে এনে ধীরে ধীরে ইরানের ক্ষমতা খর্ব করা। অন্যদিকে ইরান এটিকে আমেরিকার আন্তরিকতা পরীক্ষার একটি সাময়িক বিরতি হিসেবে দেখেছিল এবং হরমুজ প্রণালীর উপর নিজের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি ছিল না। ইরান এখন পরিস্থিতিকে আরো উত্তপ্ত করার কৌশল নিয়েছে। তাদের ধারণা ধীরে ধীরে নিজেদের শক্তি হারানোর চেয়ে সরাসরি সংঘাত তৈরি করে ট্রাম্প প্রশাসনকে একটি বড় ও ব্যাপক চুক্তিতে বাধ্য করা সহজ হবে। ট্রাম্প যাতে মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ ও জ্বালানির দাম বৃদ্ধি এড়াতে পারেন, সেই দুর্বলতাকে ইরান কাজে লাগাতে চাইছে। তবে আমেরিকার শক্তি ও ট্রাম্পের জেদের ব্যাপারে ইরান ভুল হিসাব করেও থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সাথে যোগ হয়েছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো এখনো অস্থিতিশীল। কঠোর IRGC সংঘাতে জিয়ে রেখে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়। ট্রাম্পের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি হওয়ায় দেশটির কোনো রাজনৈতিক পক্ষই এখন আপোষ করার ঝুঁকি নিতে পারছেন না। এর মধ্যে কথার বোমা ফাটিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। তিনি ইসরায়েলি সরকারের কিছু সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার মতে ইরান আমেরিকা যুদ্ধ বন্ধের শান্তি চুক্তিকে নস্যাৎ করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসরায়েলি মদদে আমেরিকার জনমতকে প্রভাবিত করার একটি গোপন ও বিপুল অর্থায়নের প্রচারণা চালানো হচ্ছে। ইরানের সাথে কূটনীতির চেষ্টা করায় ভ্যান্সকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে বলে তিনি জানান। ভ্যান্স আরো মনে করছেন কোনো মিত্র দেশের এমন প্রভাব খাটানোর চেষ্টা আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তকে ব্যাহত করলে তা গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় আজ রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সূত্র বলছে ট্রাম্প একটি বিশেষ ভাষণে 2020 সালে নির্বাচনে তার পরাজয়কে অবৈধ দাবি করে নতুন বা পুরনো কিছু তথ্য প্রকাশ করতে পারেন। তবে বাদ যাবে না ইরান প্রসঙ্গ। কি বলেন তিনি নতুন করে নাকি পুরনো কথার ফুলঝুরি, সেটির দিকে চোখ থাকবে আমাদের। বিশ্লেষণ করব আমরা সমসাময়িক এইসব বিষয়গুলো নিয়ে। বিশ্লেষণ করতে আমন্ত্রণ জানিয়েছি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর এবং একই সাথে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়ক প্রফেসর ডক্টর খালেকুজ্জামান। আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রবীণ রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ সম্রাটকে। আপনাদের দুজনকে ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু প্রফেসর ডক্টর খালেকুজ্জামান আপনার কাছে যেতে চাই এই কারণ কানাডার একটি দাবানল যেটি এখন আমেরিকার 17টির বেশি স্টেটকে এটি প্রভাবিত করছে। আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন এবং অনেক ক্ষেত্রে নাকে পোড়াগন্ড লাগছে। নিউ ইয়র্ক সিটিতে আবহাওয়া নিয়ে একটা চরম সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এই অবস্থায় আপনার মতো একজন পরিবেশবিদকে আমরা যখন সামনে পেয়েছি, আমরা স্বভাবতই প্রশ্নটি রাখতে চাই, সেটি হলো এটি আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে এবং সামনের দিনগুলোতে কতটা আশঙ্কা করছেন যে দীর্ঘমেয়াদে এই ধরনের দাবানল, এই ধরনের বৈশ্বিক আবহাওয়াজনিত সংকটগুলো বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে TVN এর সমস্ত দর্শক শ্রোতাকে। আজকে এই বিষয়টি নিয়ে যে আমাদের কথা বলতে হবে, দাবানল কানাডার, এটা খুবই দুঃখজনক এই জন্য যে এটা কোনো সুখের সংবাদ নয়। 2023 সনে এমন একটা ঘটনা ঘটেছিল, আবার সেটা হচ্ছে। আপনি বলছেন একটা দাবানল, আসলে কানাডার বিভিন্ন অঞ্চলে, সেই নর্থ ওয়েস্ট প্রভিন্স, ভ্যানকুভার, আলবার্টা, ওইখান থেকে শুরু করে সাসকাচুয়ান, তারপরে হচ্ছে আমাদের ইমিডিয়েট উপরে হচ্ছে অন্টারিও, সেই সমস্ত জায়গাগুলোতে 850টার মতো দাবানল বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কানাডাতে। এর মধ্যে 188টাকে ক্যানাডিয়ান অথরিটি বলছে এটা মানে খুবই আউট অফ কন্ট্রোল টাইপের দাবানল। তো সেই যে ঘটনাটা ঘটছে, আমরা সবাই জানি যে কানাডা আমাদের তুলনায় অনেক বেশি নর্থে, অনেক বেশি উত্তরে, অনেক বেশি ঠান্ডা প্রবণ জায়গা। সেইখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবং উষ্ণায়নের কারণে যে ওইখানের যে বনভূমিগুলো, বিশাল বিশাল বনভূমিগুলো, সেগুলো এতটাই খরাপ্রবণ হয়ে গিয়েছে, এতটাই শুকনো হয়ে গিয়েছে ডালপালাগুলো, সেখানে 850টা জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে এবং ব্যাপকভাবে। যে কানাডার মতো উত্তরের জায়গায়, শীতপ্রবণ জায়গায় যদি আপনার এরকম দাবানল ঘটে, তাহলে তার
থেকে আমরা যারা সাউথে আছি তাদের কি হতে পারে সহজে অনুমেয়। এবং এটা 17টা স্টেটের কথা আপনি বলেছেন, এর মধ্যে পেনসিলভেনিয়া একটা। আমি যেখানে বসে কথা বলছি তার বাইরে একটু তাকালেই দেখা যাচ্ছে আমাদের আকাশ পুরোপুরি ধূসর, এবং এটা একটা এক ধরনের ব্রাউন ধরনের কালার। আমাদের এখানে যে অ্যাপেলেশিয়ান মাউন্টেনটা দেখা যাচ্ছে না, আমার ঘর থেকে আদারস তো স্পষ্ট দেখা যায়। তা আপনি যেটা বললেন যে এইটার ইয়েটা কি আর কি, অভিজ্ঞতা তো মানে বলারই অপেক্ষা রাখে না। আমাদের যে স্বাস্থ্যগত ঝুঁকি বর্তমানে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে তো এক ধরনের ঝুঁকি রয়েছেই, তারপরে এই যে অগ্নিকাণ্ডের জন্য যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, সে ধোঁয়াটা হচ্ছে আপনার বাদামি কালারের, ধোঁয়াতে প্রচুর পার্টিকলস রয়েছে, কারণ এগুলি আর কি গাছপালা পুরানো ধোঁয়া তো, এগুলিতে এক ধরনের আমরা যখন বারবিকিউ করি এরকম গন্ধও পাওয়া যায়। সেটাতে যে বায়ুমান যেটা আর কি, বায়ুমানের সূচকটা মাপা হয় 1 থেকে 300 পর্যন্ত। 100-র নিচে হলে এটা স্বাস্থ্যের জন্য ভালো, 100 থেকে 200 হলে অস্বাস্থ্যকর, 200 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর, 300-র উপরে গেলে হচ্ছে টোটালি হচ্ছে আপনার হ্যাজার্ডাস, মানে মারাত্মক আর কি যেটাকে বলে। মিনেসোটা, মিশিগান সহ অনেক অঞ্চলে সেই মাত্রাটা পৌঁছেছে গিয়ে 400 থেকে 500-র মধ্যে, যেটা হচ্ছে ঢাকাতে সাধারণত অনেক সময় থাকে, করাচিতে থাকে, নিউ দিল্লিতে থাকে। তো সেই থেকে বোঝা যায় আমাদের যারা প্রবীণ, আমাদের যারা বাচ্চা, আমাদের যারা গর্ভবতী মহিলা, এই টাইপের লোকজনের জন্য, স্বাস্থ্যের জন্য এটা একটা ভীষণ রকমের ঝুঁকি। এবং এটা তো হলো আপনার স্বাস্থ্য ঝুঁকি, তারপরেও আমাদের সামনে আসছে ফিফা ফাইনালস, সেটাও মনে করুন যে 80,000 লোকের মতো একত্র হবে নিউ জার্সিতে। তো সেইখানেও আউটডোরে সেই এটা হবে খেলাটা, এই স্টেডিয়ামে আমি গিয়েছি, সেটা কোনো কাভার্ড স্টেডিয়াম না। তো সব মিলিয়ে এটা খুবই একটা দুঃখজনক পরিস্থিতি। এবং এটা আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, পরিবেশবিদ, আপনি আমাদের অনুষ্ঠান শুরুর একটু আগেই খুবই আমরা থ্যাঙ্কফুল যে আমাদের যে কনফারেন্সটা আমরা করতে যাচ্ছি, যে একটা 28 বছর পূর্তি, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের 28 বছর পূর্তি, যেটা একটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, সেটার 28 বছর পূর্তি হচ্ছে। সেই পূর্তি অনুষ্ঠান হবে আপনাদের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত, 18ই জুলাই মানে আসছে শনিবার। তা সেখানে সবাইকে আমাদের আমন্ত্রণ রইল, আপনাদের সহ আমাদের যারা দর্শক শ্রোতা তাদের জন্য উন্মুক্ত, তার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। এবং আমরা এই পরিবেশ বিষয়ক জিনিসগুলো নিয়ে কথা বলি, কাজ করি, আন্দোলন করি, গবেষণা করি, কিন্তু এরকম দুর্যোগময় পরিস্থিতি নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা আমরা ভাবিনি। শুধু যে অগ্নিকাণ্ড হচ্ছে সেটা না, আপনারা যারা খবরাখবর দেখেন, আপনারা দেখেছেন যে টেক্সাসে কি পরিমাণ বন্যা হচ্ছে। হ্যাঁ, গুয়াডেলুপো রিভারে, টেক্সাসে হচ্ছে বন্যা, বাংলাদেশে হচ্ছে জলাবদ্ধতা এবং বন্যা, আবার কানাডায় হচ্ছে এই জাতীয় অগ্নিকাণ্ড। সো সব মিলিয়ে অবস্থাটা খুবই সঙ্গীন, খুবই দুর্যোগপূর্ণ। জি, বৈশ্বিক একটি জলবায়ু সংকট যেটির কথা বলা হচ্ছিল অনেক বছর ধরে, এতদিন সেটি কাগজে কলমে থাকলো, এখন বস্তুত কিছুদিন পর পরে এই সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে বিশ্বকে। এবং বিশ্ব নেতৃত্ব নিঃসন্দেহে আপনারা যে সম্মেলনটি করবেন সেটির মাধ্যমে, আরও অনেক সম্মেলনের মাধ্যমে এইসব বিষয়ে অনেক সচেতন হবে বলে আমরা আশা করছি। প্রফেসর, আমরা আব্দুল লতিফ সম্রাট, আপনার কাছে একটু যেতে চাই। বিশ্বকাপ নিয়ে কথা বলছিলেন প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার, এবং সেটি নিউ ইয়র্কে। যখন অনেক দর্শক যারা টিকিট কেটে রেখেছেন অনেক টাকা দিয়ে, তারা আশঙ্কা আছেন যে পরিবেশের এই ধরনের বিপর্যয়ের মুখে তারা কিভাবে খেলা দেখবেন। সেই বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো সবশেষ সেমিফাইনালটিতে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল, আর্জেন্টিনা জয় পেয়েছে। জয়ের পরে আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ড ইস্যুতে একটি ব্যানার প্রদর্শন করেছেন, যেটি নিয়ে ইংল্যান্ড আজকে ফিফার কাছে দাবি জানিয়েছে যে বিষয়টি তদন্ত করে দেখতে কেন তারা এই ধরনের আচরণ করলেন। এই ফকল্যান্ডের ইস্যুটি অনেক দর্শকের কাছেই নতুন, তারা জানতে চান আসলে কেন আর্জেন্টিনা সমর্থকরা ইংল্যান্ডের সাথে জয়ের পরে ফকল্যান্ডের ব্যানারটা দেখালেন। থ্যাংক ইউ। আপনার মাধ্যমে আপনার দর্শক এবং শ্রোতা এবং আজকের সহ আলোচক পরিবেশবিদ আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে বলি যে ধরেন এইটা তো ইংরেজিতে একটা কথা বলে যে ফোর্স মেজিউর, অর্থাৎ
যেইটা মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নাই। এইটা আমরা প্রতিকারের জন্য চেষ্টা করতে পারি, কিন্তু এমন করা কোনো মতেই সম্ভব না যে আমরা এগুলাকে সব ঠেকায় দিতে পারবো। এটা প্রায় অসম্ভব। কারণ আপনারা জানেন যে গত কয়েক বছর যাবৎ ক্যালিফোর্নিয়া, কলোরাডো ওই অঞ্চল দিয়ে কিন্তু আমেরিকার মধ্যেই প্রচুর এই অগ্নি হয়েছে, ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। এবং একটা জায়গা আপনার, আমার এক্স্যাক্টলি নাম মনে নাই, হলিউডের সবচেয়ে ধনাঢ্য চিত্র নায়ক নায়িকারা যেখানে থাকতেন তাদের প্রত্যেকটা বিল্ডিং একদম ফ্ল্যাট টু দি আর্থ হয়ে গেল, মানে এই 2 বছর আগের কথা। আর এখন এই যে যে হচ্ছে, যে আশঙ্কা অনেকে করতেছে, এটা আশঙ্কা করাটা খুবই যৌক্তিক। তবে আপনার মনে থাকার কথা, এর আগের একটা আলোচনায় যেমন এটা উঠে আসছিল, যে গরম তাতে এখানে খেলোয়াড়রা খেলতে পারবে কিনা। তা ওই হাইড্রেটিং একটা নাম দিয়ে মাঝে 3 মিনিটের একটা ব্রেক দিয়ে পানি খেয়ে বা মাথায় ঢেলে ঢেলে প্লেয়াররা কিন্তু খেলছে, এবং খেলারত অবস্থায় কেউ জ্ঞান হারাইছে বা আর খেলতে পারে নাই, এমন পরিস্থিতির সৃষ্টি হয় নাই। এবং আমার একটা বিশ্বাস যে আশঙ্কা তো আছে, আমার বিশ্বাস খেলাটা ঠিক মতোই হয়ে যাবে যথাসময়ে। খেলাটা নিউ ইয়র্ক না হচ্ছে, তো আমরা নিউ জানি জার্সি, জি নিউ ইয়র্ক দুটো মিলেই আর কি। হ্যাঁ, নিউ জার্সিতে হচ্ছে। নিউ জার্সি ইজ এ ভেরি অ্যাডজাসেন্ট স্টেট টু ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া। অতএব তাদের এই যে অবস্থা, ওইটার বিস্তারে সেখানে হয়তো একটা পারফেক্ট এনভায়রনমেন্ট খেলার জন্য কতটা থাকবে সেটা একটা আশঙ্কা থেকে যাবে। কিন্তু আমার মনে হয় খেলা, যে আবহাওয়াবিদরা বলছেন শনিবার একটা বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টি হয়তো অনেকটুকু শনিবারে দূর করে বৃষ্টি ফেলবে হতে পারে। আর ওখানে তো জানেন যে খেলার শেষের দিন যে রাষ্ট্রে খেলা হয়, ফাইনাল খেলার দিন সেই রাষ্ট্রের প্রধান সেখানে থাকেন। এবং আমাদের জানা মতে ডোনাল্ড ট্রাম্প সেখানে যাওয়ার কথা রয়েছে। এবং ন্যাচারালি আমাদের এখানের যারা পরিবেশ, আমেরিকার ইউএস এর পরিবেশ বিশারদরা, সরকারি পরিবেশ বিশারদরা, এবং তার বয়স বিবেচনায় সমস্ত কিছু নিয়ে সেখানের সম্পূর্ণ নিরাপত্তার যাওয়া এটা নিশ্চিত না করলে, এখন এই যে দেখেন এই খেলার পাশে আরেকটা কথা চিন্তা করেন, আমেরিকার 250তম এই যে যে বার্ষিকী গেল কিছুদিন আগে, এটা তো এদের জন্য একটা মাইল ফলক। কিন্তু তারপরেও পূর্ব নির্ধারিত যে প্যারেড ছিল সেটা কিন্তু বাতিল করতে হয়েছে অতি গরমের জন্য, হয় নাই। এখন এইখানে আমি ওই জন্য বলছি যে ইট ইজ নট ওয়েলকাম। ধরেন কানাডা থেকে এবার আসছে, কোনোভাবেই হয়তো ঠিক হয়ে আসবে, আরো 2 দিন সময় আছে। খেলার আর একটা কথার জন্য যাচ্ছি যে ওই আমিও দেখছি ওখানকার বাণিজ্য মন্ত্রী, ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী ব্যাপারটা জানাইছে এই ফিফাকে, এবং ওই প্রধানমন্ত্রীকেও এই বিষয়ে অবগত করছে। আমরা সবাই জানি অনেক আগে 1976 বা ওরকম সনে ফকল্যান্ড ওই যে একটা দ্বীপ নিয়ে আর্জেন্টিনার সঙ্গে যুদ্ধ হয়, এবং সেখানে ব্রিটিশ তখন প্রধানমন্ত্রী থ্যাচার যুদ্ধ জাহাজ পাঠায় আলটিমেটলি ওটাকে পুনর্দখল করে, আর্জেন্টিনা ওটার থেকে ছেড়ে যেতে করে। এরপরে যখন খেলা হয় বিটুইন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড আর একবার, তখনও পরিস্থিতি খুব হাইলি টেন্সড ছিল। তো ওদের হয়তো এই কথাটা মানে বিজয়ের সাথে এইটাকে আরো একটু করার জন্য, মানে সবার জন্য দেশে বিদেশে তাদের আর্জেন্টিনার উৎসাহকে আরো উস্কে দেওয়ার জন্য কেউ হয়তো, এটা হয়তো কোনো পরিকল্পিত কিছু না, কোনো ফ্যান বা কেউ এগুলা করছে, কিন্তু সেটা সঙ্গতভাবেই ফিফার দায়িত্ব ছিল যে এক ধরনের উত্তেজনাকর
বা অবমাননাকর কোনো ব্যানার যাতে ওইখানে না দেখানো যায়, সেটা তাদের কাছে সমস্যাটা যৌক্তিক তৈরি হয়েছে দাবি আসলে করছে। খেলোয়াড়রা যখন ব্যানারটি নিয়ে মাঠের মধ্যে প্রদর্শন করছেন তখন আসলে আপত্তির জায়গাটা তৈরি হচ্ছে। এনিওয়ে, এটা আসলে উস্কে দেয়া কিংবা খোঁচা দেয়া, অতীতের হ্যাঁ, ঘাকে একটু উস্কে খুঁচিয়ে দেওয়াই, দেওয়ার মতো এবং বিষয় তাদের ওই ঘটেছে। বিজয়ের সময় অনেক সময় মানুষ তো কিছু করে যেটা ভেরি আনওয়ান্টেড, জি। আনএক্সপেক্টেড, সেটা। আর্জেন্টিনার প্রচুর ফ্যান আছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, সেই কারণে আসলে আলোচনাটা তোলা। আমরা এখন একটু সরাসরি ইরান আমেরিকা প্রসঙ্গে যেতে চাই। আব্দুল লতিফ সম্রাট, মানে একটা বিষয় আপনার কাছে একটু শুনি, সেটা হলো যে ইরান চাইছে একটা শান্তি চুক্তি হোক, আমেরিকাও চাইছে একটা শান্তি চুক্তি হোক, কিন্তু এই বলা হচ্ছে এই 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 প্রথম কথাটাই মিথ্যা। ওকে ওকে, আমি এরপরের কথাটা আপনাকে জিজ্ঞেস করি, আপনি পুরোটা একসাথে উত্তর দিন। সেটা হলো যে জি। কে আসলে বেশি, মানে কার জন্য বেশি প্রয়োজন, কে বেশি তাড়াহুড়া করছে, কে মনে করছে এটি আমার জন্য ইমিডিয়েটলি প্রয়োজন? শুনেন, আজকে বা গতকাল রাতের দিকে ট্রাম্প একটা স্টেটমেন্ট দিছে, সে ওই ওর সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখছেন সে একটা কথা বলছে। কারণ ট্রাম্পের একটা ভালো দিক হইলো, সে যতই চেষ্টা করুক তার মনের কথা গোপন করতে পারে না। সে বলছে যে যুদ্ধ শেষ, এখন আই ওয়ান্ট অয়েল, এখন আমাকে তেল দিতে হবে। মানে ওই ভেনেজুয়েলাও তাই, ওই লোকটা ড্রাগ এই সেই অনেক কথা বলে তাকে ধরে আনা হইলো। এরপরে ওইখান থেকে 3 কত বিলিয়ন ডলারের তেল অলরেডি আনা হয়েছে আমাদের। আর তাদের দুর্যোগের সময় মাত্র 1.5, মানে $150 মিলিয়ন একটা সহায়তা দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত লজ্জাজনক। তো এখন ডাউন দি লাইন আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে, মানে আমাদের বর্তমান প্রেসিডেন্ট যে কারণে সেখানে যুদ্ধে গেছিল, অনেক লম্বা কথা, কিন্তু কতগুলা জিনিস ছিল যে হরমুজ স্ট্রেট তো ওপেন ছিল এবং সেখানে কোনো টোলও ছিল না। এখন যুদ্ধ করতে হচ্ছে যে হরমুজ ওপেন থাকবে এবং সেখান থেকে ইরান কোনো টোল নিতে পারবে না। আবার আমেরিকা বলতেছে যে না, ওটাও হবে না, এবার আমরা এটা পুরা দখল নিব এবং আমরা শুধু সামান্য একটা ফি হিসেবে 20% চার্জ করব। তাইলে টোল থাকলো না, 20% ফি দিয়ে। আলটিমেটলি ওইখানে হয়েছে কি, যে আমেরিকা তার পরাজয়টাকে কোনো সময় মেনে নেয় নাই। 47 বছর আগে তার যে কাঠপুতলা সরকার ছিল, রেজা শাহ পাহলভি, সেখানকে থেকে ওকে উৎখাত করার পরের থেকে একটা দিন একটা সেকেন্ড নাই যে আমাদের দেশ থেকে ওই সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা করা হয় নাই। 47 বছর করা হইতেছে, কিন্তু দিস হ্যাভ সার্ভাইভড ওভার অল দি অডস। এবং একটা আজকেও আমি আর্টিকেল পড়তেছিলাম, সেখানে বলতেছিল যে এই যে তাদের উপরে স্যাংশন 47 বছর দেওয়ার পরে কিন্তু তাদের পার ক্যাপিটা ইনকাম তারপরেও $8,000 ছিল, এবং এই এত কিছুর পরে কিছু কমে এখন বোধহয় $5,000 আছে। এবং তারা এমন একটা ইকোনমি ক্রিয়েট করছে, সারা পৃথিবী কোনো সহায়তা না করলে তারা তাদের ফুড, তাদের নেসেসিটি, এভরিথিং দে ক্যান মেনটেন। যুদ্ধে তাদের ক্ষতি হয়েছে। এখন একটা অ্যানালিসিসে দেখা যায় যে কার যুদ্ধ বন্ধ করার গরজ বেশি। সেই দৃষ্টিকোণ থেকে দুটো অ্যানালিসিস হয়েছে আমেরিকার ব্যাপারে। আমেরিকা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা আছে, নিরপেক্ষ কংগ্রেস আছে, অতএব জনগণ তাদের ভেন্ট করতে পারে। তেলের দাম আবার কমছিল, গ্যাস স্টেশনে যারা যান, আমরা সবাই যাই, দাম আবার বাড়তে শুরু করছে। এবং আলটিমেটলি তেলের দামের সঙ্গে সবকিছু বাড়তে শুরু করে, শেয়ার মার্কেট উইল বি এফেক্টেড। এর মধ্যে আবার আমেরিকার আসতেছে কিছুদিন পরে মিড টার্ম নির্বাচন। মানে একটা, মানে লক্ষ্য করার বিষয় যে আজকেও একটা বিল যেটা পাস হয়েছে, ওইটাই কিন্তু ফ্লোর ক্রস করে রিপাবলিকানরা 4 জন ওই এই ডেমোক্রেটদের সাথে ওই ওয়ার পাওয়ার অ্যাক্ট করার জন্য, প্রেসিডেন্টের উপরে চাপ সৃষ্টি করার জন্য যে প্রস্তাব উঠছে সেটা পাস হয়েছে। যদিও এটা ভেটো প্রুফ না, প্রেসিডেন্ট ইচ্ছে করলে ভেটো দিতে পারবে, কিন্তু বলতেছি যে এটা সহসা হয় না যে একদম ডেমোক্রেটরা ফ্লোর ক্রস করে যে রিপাবলিকানদের সাথে মিশে 4 জন এইটাকে পাশ করে নিল। এইটা একটা অসুবিধা আছে। এবং এর ফলশ্রুতিতে যদি
এখানকার ইকোনমি ডাউন হইতে শুরু করে, মিড টার্মে এমনিই নেটিজনরা মনে করে যে এবার হয়তো কংগ্রেসের বিশেষ করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আবার ব্যালেন্স চেঞ্জ হয়ে ডেমোক্রেটরা বেশি সিট পাওয়ার সম্ভাবনা আছে। সেখানে যদি ইকোনমির এরকম বেহাল দশা হয় তাহলে মানে হইতে পারে, এটা হলো আমেরিকার ভয়, আমছালা হয়তো সবকিছু যেতে পারে। আমরা না, এবং তাদের ওই সোর্সও ডিপ্লিট হইতেছে, তাদেরও যে বোমা বা অন্য সমস্ত ওয়ার মেশিনারি সেগুলো কিন্তু ডিপ্লিট হইতেছে। এটা এমন না যে ইরানের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, তার তো আরো অনেক আছে, সারা পৃথিবীতেই তো তার একটা চ্যালেঞ্জ থাকে, অতএব সেখানেও একটা রিস্ক আছে। আর ইরানের তো আছেই, তাকে একতরফা পেয়ে ইসরায়েল এবং আমেরিকা যেইভাবে বম্বিং করছে, আমি তো আই কমেন্ড দি কান্ট্রি যে তাদের মানুষের মনোবল, এই যে আলী খামেনির সেই জানা যায় কয়েক কোটি লোকের। একটু থামাবো আপনাকে, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত অর ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া প্রফেসর এবং একই সাথে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়ক প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। যুক্ত আছেন প্রবীণ রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ সম্রাট। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু শুনি। জেডি ভ্যান্স তিনি এমনিতে কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে আছেন। অনেকে মনে করছেন আগামী নির্বাচনে তার প্রেসিডেন্ট প্রার্থী আদৌ তিনি হতে পারবেন কিনা সেটি নির্ভর করছে ইরানের সাথে শান্তি আলোচনা ইস্যুতে তিনি কতটা সাফল্য দেখাতে পারেন। সেই জায়গায় তিনি এখন এসে বলছেন ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনমত তৈরি করছে, অর্থ ঢালছে এবং গোপন এই ষড়যন্ত্রকে তিনি গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন। যখন জেডি ভ্যান্স এই ধরনের কথা বলেন, সেটা কতটা গুরুত্ব বহন করে, দুই দেশের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, জেডি ভ্যান্স যে কথাটা বললো ইসরায়েলের ইন্টারফিয়ারেন্সের ব্যাপারে, গোপনে গোপনে আমেরিকার জনগণকেও তারা প্রভাবান্বিত করতে চেষ্টা করেছিল এই ডিলটার থেকে যাতে ওরা সরে আসে। প্লাস হচ্ছে আমরা খুব ভালোভাবে জানি অল অ্যালং এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ বিরতির চুক্তিটা নিয়ে আলোচনা হচ্ছে, তারপর শেষ পর্যন্ত এক ধরনের দফারফা হলো, পুরো প্রসেসটাতেই কিন্তু ইসরায়েল এর বিরোধিতা করে এসছে। এমনকি ইসরায়েলের প্রচুর গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে লোকজন আছে, যেমন হচ্ছে আপনার ইতামার বেন গাভির, আমরা জানি, তার মতো আরো কয়েকজন আছে যারা পরিষ্কারভাবে বলেছে আমেরিকা ইরানের সাথে কি যুদ্ধবিরতি চুক্তি করছে সেটা আসলে আমরা মেনে চলতে বাধ্য না, কারণ ইসরায়েল আমেরিকার কোনো সহায়ক শক্তি না, মানে অথবা সাবঅর্ডিনেট না, এই টাইপের। তো সব মিলিয়ে ইসরায়েল তো সবসময় যুদ্ধটা চায় এবং চেয়েছে চালিয়ে যেতে। তবে জেডি ভ্যান্স যে বোমাটা আজকে ফাটালো, আমি বোমাই বলবো এই জন্য, তা আপনি যেটা বললেন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। জেডি ভ্যান্স আর 1.5 বছর 2 বছর পরে হয়তোবা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হবে, সেখানে আপনার ইসরায়েলকে অথবা জুইশ লবিকে বিগড়ে দিয়ে এই দেশের রিপাবলিকান দল থেকে নমিনেশন পাওয়া খুব কঠিন হয়ে যায়। তারপরেও তিনি এত একটা রিস্ক নিয়ে মনের কথাটা, সত্য কথাটা তিনি বললেন। তিনি বলেছেন যে আসলে ইসরায়েলের যে সরকার, তার মধ্যে কিছু কিছু লোক রয়েছে যারা উইদাউট এনি ডাউট, উইদাউট শ্রেড অফ ডাউট, কোনো ধরনের সন্দেহ ছাড়াই তারা আসলে পুরো প্রসেসটাকে নষ্ট করতে চেয়েছিল, তারা ভেস্তে দিতে চেয়েছিল। সুতরাং এটা একটা বড় একটা রেভেলেশন, এবং এটা যে আসলে ইসরায়েলের ব্যাপারে যতই রিপাবলিকান দল এক ধরনের মানে রাগডাক করে চলার চেষ্টা করুক ঐতিহাসিক কারণে, কিন্তু এটা অনেক সময় হয়ে ওঠে না। যেমন ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু কখনো কখনো মুখ ফসকে এরকম কিছু বড় বড় কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিল ইসরায়েলকে, নেতানিয়াহুকে, যে অনেক খারাপ কথা ব্যবহার করে, তুমি কি করছো তুমি জানো না, আমি যদি তোমার পাশে না দাঁড়াই তোমার পক্ষে ইসরায়েল দেশ টিকিয়ে রাখাই সম্ভব হবে না। এগুলি তো আসলে মনের কথা বেরিয়ে আসে আর কি। তা জেডি ভ্যান্সও অনেকটা এরকম কথাই বলছে। তবে এইটার রেমিফিকেশন কি, এটা আপনি জানতে চেয়েছেন। রেমিফিকেশনটা এখনই বলা যাবে না, ইলেকশনে আর কি প্রভাব পড়বে। আমার মনে হয় তাতে কিন্তু এটা ভালো হতে পারে জেডি ভ্যান্সের জন্য, কারণ তিনি একজন সৎ রাজনীতিবিদ হিসাবে মানুষ যে জিনিসটা ফিল করে, এমনকি রিপাবলিকান দলের লোকেরা, এটা তো আমরা আপনাদের অনুষ্ঠানে অনেকবার আলোচনা করেছি, কারণ
একই রকম বোধ রিপাবলিকানদের নয় যুদ্ধটার ব্যাপারে। 57% লোক সরাসরি যুদ্ধটাকে সাপোর্ট করে না, এটা কি সঠিক মনে করে না। তা জেডি ভেন্স যদি তাদের মনোভাব বুঝে নিয়ে কথাটা বলে থাকে, এটা তো বরং তার ফেভারেই যাওয়ার কথা আলটিমেটলি। সুতরাং আমরা লিখিত দিয়ে বলতে পারি না যে সঠিক কথাটা বলার কারণে সে পেনালাইজড হবে, উল্টোও হতে পারে। এখন যে নতুন জেনারেশন এমনকি রিপাবলিকানের, তারাও বলতে পারে যে এমন একটা সৎ লিডারই আমাদের প্রয়োজন, কারণ আমরা আর কত ভান করে চলবো। সুতরাং আমি এখনো নিশ্চিত না এটা রেমিফিকেশন কি হবে। আমি মনে করি এটা জেডি ভেন্সের জন্য একটা বড় দুয়ারও খুলে দিতে পারে। তিনি সাহস করে কথাটা বলেছেন। তার থেকেও আরো ভালো হবে যদি তিনি আরো স্পষ্ট করেন যে আমি যদি প্রেসিডেন্ট কখনো হই, তাহলে অন্যায় কোনো মানে বন্ধুর মানে আবদার বা আচরণকে আমরা মেনে নেব না, এরকম কথাও যদি তিনি বলেন, আমি বরং মনে করি এটা তার জন্য ভালো হবে। মানে তিনি বুঝে শুনে হিসাব করেই তো বলেছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার ধারণা তিনি হিসাব করে বলেছেন, আমার ধারণা। মানে মুখ ফুসকে তার এটা বের হয়নি, মুখ ফুসকে বের হয়নি। নো নো নো, যেটা আমি বললাম যে ডোনাল্ড ট্রাম্পও মুখ ফসকে হলেও বলেছে যে ইসরায়েল যেটা করছে এটা একেবারেই সঠিক না, এবং আমরা তাদের পাশে না থাকলে তারা মানে টিকতেই পারবে না দুনিয়াতে, তাদের অন্য কোনো বন্ধু নেই, এসব কথা ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন। তো সেখানে জেডি ভেন্স যদি বলে, ক্যালকুলেটিভ ওয়েতে বলেছে, এবং এতে করে ডোনাল্ড ট্রাম্পকে খুব বেশি বিক্রি দেওয়া হবে বলে আমার মনে হয় না, কারণ ডোনাল্ড ট্রাম্পের মনের কথা এটাই, এবং মেজরিটি মানুষ রিপাবলিকান কি ডেমোক্রেট এই দেশের, তাদেরও মনের কথা এইটাই এই যুদ্ধটার ভিতর দিয়ে যাওয়ার পরে। সুতরাং তিনি অন্যায় কিছু করেননি, খারাপ কিছু করেননি, এটা আমার অ্যাসেসমেন্ট। জি, জনাব আব্দুল লতিফ সম্রাট, আপনার কাছে এই প্রসঙ্গের সাথে যদি একটু যুক্ত করেন, সেটি হলো যে আমরা তো বারবার করে আলোচনা করছি যে এই আলোচনা শান্তি এসবের জন্য একদিকে আমেরিকা একদিকে ইরান, এভাবে দেখছি সহজ সমীকরণ, কিন্তু এখানে তো তৃতীয় একটা পক্ষ আছে, অর্থাৎ ইসরায়েল, যাদের ইন্টারেস্টটা অনেক বেশি, যাদের ইন্টারেস্টে হয়তো এই যুদ্ধটা শুরু হয়েছে। তাদের মতামতকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কিংবা গুরুত্ব না দিলে সেটা কতটা টেকসই হবে? না, এমনি একটা জিনিস তো জানেন যে এক নম্বর হচ্ছে জেডি ভ্যান্স যা কিছু বলতেছে, আফটার অল হি ইজ স্টিল এ ভাইস প্রেসিডেন্ট, অতএব সে প্রেসিডেন্ট ট্রাম্পের নীরব অনুমোদন ছাড়া এই লেভেলের কথা সে বলবে না। এটা হলো একটা। আর একটা ইমপ্লিকেশনের কথা বলি যে দেখেন, আমাদের এই নিউ ইয়র্ক শহরে কিন্তু ইসরায়েলের পরে সবচেয়ে বেশি বসতি ইহুদিদের। সেখানে কিন্তু মামদানি তার মনের কথা বলেই নির্বাচিত হয়েছে, এটাও অনেকের কাছে একটা মাইলস্টোন হিসেবে দেখা যাচ্ছে। এবং জেডি ভ্যান্স যে কথাগুলো বলছে, এর যেহেতু একটা বস্তুনিষ্ঠতা আছে, যার জন্য এখন পর্যন্ত এর বিরুদ্ধে খুব স্ট্রংলি কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা শুনি নাই। আর ওই যে এই প্যাক বলে যারা, ওই যে আমেরিকান ইসরায়েলি লবিস্ট গ্রুপ, যারা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে মানে মানুষকে কংগ্রেসকে মানে এই শাসন ব্যবস্থাকে প্রভাবিত করে, তারা এবারে অত সফল হতে পারে নাই। এবারের ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়েছে যে ইরান তার যে দাবি, সেখান থেকে ইরানও অনড় আছে এই জন্য যে ইরানের ফরেন মিনিস্টারের একটা আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, উনি বলছে যে আমাদের নিউক্লিয়ার সাইট যদি জাতিসংঘের পর্যবেক্ষণ করতে হয়, তাহলে জাতিসংঘের পর্যবেক্ষকরাও ইসরায়েলের নিউক্লিয়ার সাইট পর্যবেক্ষণ করার সুযোগ দিতে হবে। তারপরে আমরা যদি না রাখতে পারি নিউক্লিয়ার থিং, তাহলে মধ্যপ্রাচ্যে জানি, যেহেতু ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে, তারা ডিটেইল বলছে যে মধ্যপ্রাচ্যে কারুর কাছেই থাকতে পারবে না, এইটা জাতিসংঘ এবং আমেরিকাকে নিশ্চিত করতে হবে। এই জায়গাটা খুব কঠিন হয়ে গেছে তাদের জন্য। এবং আমি আরো দুই একবার আলোচনায় আপনার অনুষ্ঠানে আমি বলছি যে কুইক ফিক্স বলে নেতানিয়াহু আমেরিকাকে এন্টাইজ করে এখানে ঢুকাইছে, এখন কিন্তু সবারই পা মোটামুটি ভাবে কর্দমাক্ত এবং গর্তে। এখান থেকে সহসা গিয়ে যে পরে আর একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে ইরানের কিন্তু একটা অক্সিলারি ফোর্স আছে যেটা হুতি, তারা কিন্তু ওই যে রেড সির সামনে বাব এল মান্ডেব নামে যে আরেকটা স্ট্রেট আছে,
ওইটারে কিন্তু অলরেডি ইরানের নির্দেশে তারা তৈরি হইতেছে ওইখানে করার জন্য। এখন আমেরিকার ফোর্স আছে গেল, কিন্তু এটা জিনিস তো অনেকে জানেন, তারপরেও আমি বলতেছি, ধরেন এই যে শিপগুলো আসে এগুলা তো ওই যে বিশেষ করে লন্ডনের লয়েড ইন্স্যুরেন্স থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ইন্স্যুরেন্স কোম্পানিকে তো এগুলো ইনস্যুর করতে হয়, জাহাজ ডুবে গেলে কি হবে, টাকা দিতে হবে। অতএব তারাও কিন্তু ওইটার উপরে বলে যে তুমি জাহাজ নিয়ে যাও না। তা এখন যদি আজকে বলল যে বাবেল ম্যান্ডেবও যদি কোনো কারণে এই ধরনের পরিস্থিতির শিকার হয়, কারণ আপনার তো প্রত্যেকটা শিপকে গুলি করে মারতে হবে না, মানে ধ্বংস করতে হবে না। যদি 4-5টা শিপ পর পর এরকম আক্রমণ হয়, ইন্স্যুরেন্স কোম্পানি বলে দিবে যে উই উইল নট টেক এনি মোর রেসপন্সিবিলিটি। তো এই দুইটা চোখ পয়েন্ট যদি শুরু হয় তাইলে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ধরনের ক্ষতি হবে। ইরান ক্ষতিগ্রস্ত, তার আজকেই দেখলাম বা গতকাল দেখছি যে ইরানের কারেন্সি সর্বনিম্ন হয়েছে অনেক বছরের মধ্যে। $1 ইজ ইকুয়াল টু কত, 1 মিলিয়ন কত তাদের দিরহাম বা হোয়াট এভার কারেন্সি দে হ্যাভ। তারাও চাপে আছে, কিন্তু আমেরিকার চাপ মুক্ত না। এবং যেভাবে ভাবতেছে এই যে বলে যুদ্ধ করে সব ঠিক করে ফেলবো, ইরান বলে কোনো জাত থাকবে না, তারা তো ভয় পাচ্ছে না। 5 কোটি লোক দিয়ে জানাজা করছে, তাকে ঠিক মতো শায়িত করছে। এবং না, আমি আর এই কথাটা শেষ করি, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে তাদের উপর যে আক্রমণ হচ্ছে এইখানে এন্টায়ার মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া বস্তুত শত্রু ইসরায়েলের কেউ নাই। অতএব ওদের সর্বাত্মক চেষ্টা হচ্ছে কি এইটাকে টেক আউট। আপনি দেখেন গালফ কান্ট্রি গুলাতে শুরু করে জর্ডান টর্ডান যত আছে, এরা তো তার এলাই, এদের তো চাকরের মতো। এবং এই যে আর একটা ইনফরমেশন দেখছেন কিনা জানি না, এই যে যুদ্ধের মধ্যে এবারও এই 6 মাসে ইসরায়েলের পণ্য রপ্তানির পরিমাণ $50 বিলিয়ন। কারা কিনছে? ওই আমাদের ভাই ব্রাদাররা, হয়তো অধিকাংশ আর অন্য দেশ মিলে। অতএব এখানে একটা জিনিস সবাইকে, আমি তো মনে প্রাণে দোয়া করি, মে আল্লাহ মানে অ্যালাউ সার্ভাইভাল অফ ইরান। কারণ ওই জায়গায় আর ইসলামিক প্রজাতন্ত্র বলতে নামে থাকতে পারে, কিন্তু কাজে ও ছাড়া কেউ নাই। যারা মনে করে বাঁচা এবং মরার একমাত্র মালিক হইতেছে আল্লাহ। এবং এখানে যদি আমি আশা করি, অবশ্যই আশা করি যে সেখানে একটা শান্তিপূর্ণ অবস্থান যদি আমেরিকা করে ফেলতে পারে, ইরান তা মেনে নেওয়ার মতো শর্ত পায়, সেইটা সমগ্র বিশ্বের জন্য ভালো। কিন্তু একটা কথা সবাইকে মনে রাখতে হবে, কোন অবস্থাতে পারস্যের 5,000 বছরের ইতিহাস মনে রেখে যে তাদেরকে হত্যা করে এটাকে শেষ করতে পারবে, এটা আমার মনে হয় না। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর খালিকুজ্জামান আমাদের সময় শেষের দিকে একবার ছোট্ট করে একটু শুনতে চাই। প্রেসিডেন্ট আজকে বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরেই, সেই জায়গাটাতে ফোকাসটা কি হতে পারে এবং এটি আসলে তিনি কোন বিষয়টাকে গুরুত্ব দিতে পারেন বলে মনে হচ্ছে আপনার কাছে? জি, এখন পর্যন্ত আমরা সংবাদ মাধ্যমে যেটা জানতে পারলাম, আপনিও জানেন, তিনি সেটা প্রকাশ করেননি পুরো স্পিচটা, এখনো কিছুটা রহস্যময় রয়েছে। তবে কিছু কিছু আইডিয়া দিয়েছেন, যেমন 2020 সনের যে ইলেকশন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, সেটা নিয়ে উনি আবার কথা বলতে চান। সেই ইলেকশনটা তিনি কখনো মেনে নেননি, তিনি হেরেছেন বলে। সেটা নিয়ে আবার নাকি নতুন কিছু এভিডেন্স, নতুন কিছু ডকুমেন্ট নিয়ে তিনি এটাকে আবার সামনে আনবেন বলে শোনা যাচ্ছে। এটা নাম্বার 1। তবে নিঃসন্দেহে এইটার বাইরে গিয়েও তিনি ইরান ইস্যু নিয়ে কথা বলবেন, তার যে বাগাড়ম্বরিতা সেগুলি থাকবে। এমনকি আমার মনে হয় আইস ইস্যু নিয়ে তিনি কথা বলবেন, এবং অর্থনীতি নিয়ে তো অবশ্যই কথা বলবেন, যে অর্থনীতি তোমরা যতই মনে করো এটা কিছু না, এটা সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাচ্ছে, আর একটু ধৈর্য ধরো, আমরাই জিতেছি এই যুদ্ধে, এই জাতীয় জিনিসগুলি তিনি বলবেন। ওইগুলি আন্ডারস্টুড। কিন্তু 2020 সনের নির্বাচন নিয়ে যে হঠাৎ কেন কথা বলবেন এত বছর পরে, এটা কিন্তু আমার ধারণা এটা অকারণ না। তার একটা প্ল্যান রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে এই ব্যাপারে। এর প্রধান এজেন্ডাটা হচ্ছে আগামী যে মিড টার্ম ইলেকশন, সেই ইলেকশন রিলেটেড ব্যাপারে কথা বলে তিনি বোঝাতে চান আমাদের নির্বাচনের যে ব্যবস্থাপনাটা সেটা এখনো খুব নিরপেক্ষ না, এবং এই জন্য আমি 2020-এ জিততে পারি নাই। অর্থাৎ তিনি আগেই জল গোলা করছেন। 2000 মানে আমাদের যে মিড টার্ম ইলেকশন, সেখানে যে বিভিন্ন ধরনের ডিজাস্টার হতে পারে রিপাবলিকান দলের জন্য, সেটাকে তিনি আগের থেকেই কাভার করে একটা
ক্ষেত্র তৈরি করছেন, এটা আমার ধারণা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমেরিকার যে নির্বাচনী ব্যবস্থাটা তো স্টেট গুলো করে, মানে কন্ট্রোল করে, স্টেট টু স্টেট। পুরা ফেডারেল সিস্টেম কিন্তু এটাকে, আমাদের দেশের মতো ইলেকশন কমিশন সেটা করে না, এক এক স্টেটে এক এক নিয়ম। সেই নিয়মটাতেও তিনি কিছু পরিবর্তন আনতে চাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প চায় যে জিনিসটাকে ফেডারালাইজ করতে, যাতে তার নেতৃত্বে, তাদের গভর্নমেন্টের এক্সিকিউটিভ ব্রাঞ্চের নেতৃত্বে ইলেকশনের পরিচালনাটা হয়, তাহলে তার অনেক বেশি প্রভাব এটাতে খাটে। এই দুটো ক্ষেত্র তৈরি করার জন্য, নির্বাচনী ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্র তৈরি করার জন্য, এবং ইলেকশনগুলো যে দেশে ফেয়ার না তাহলে তিনিই পাস করে আসতেন, এই জিনিসগুলি বলার জন্য। আর ইরানের ব্যাপারে তো কথা বলবো, আমি বললাম আইসের ব্যাপারে কথা বলবেন, কারণ এখানে কিছু সহিংসতার কথা শোনা যায়। আইস গত কয়েকদিনে 8টা স্টেটে 12টা বড় বড় মানে ডিজাস্ট্রাস অ্যাকশন নিয়েছে। এবং তিনি আরেকটা কথা খুব জোর দিয়ে বলবেন, এটা আমার ধারণা, যে ডেমোক্রেটদের যেহেতু একটু উত্থান হচ্ছে বিভিন্ন ইলেকশনে, আপনারা দেখছেন নিউ ইয়র্ক সহ, সেটাকে তিনি চাবেন, তিনি সবসময় চাইবেন যে এটা যাতে ডেমোক্রেটিক পার্টি মানে কমিউনিস্ট পার্টি, ডেমোক্রেটিক পার্টি মানে সোশ্যালিস্ট পার্টি, তারা আমেরিকান আইডিওলজিতে বিশ্বাস করে না, তাদের থেকে 10 হাত দূরে তোমরা থাকো, এই জিনিসগুলো তিনি জোর দেবেন, তুলে ধরার চেষ্টা করবেন বলে আপনি ধারণা করছেন। অনেক ধন্যবাদ। কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আছে, সেটি টিভিএন 24 আমরা আমাদের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করব, সেটি দেখার আমন্ত্রণ থাকলো। একই সঙ্গে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। আপনাকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকেও আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।